বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 এর কারণে তোমাদের সামনে সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তাই অনলাইনের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অনলাইনের ক্লাসগুলো দেখবে এবং সিলেবাস ভিত্তিক তোমাদের যে শিক্ষা কার্যক্রম তা এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করি। শিক্ষার্থীবৃন্দ, আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আব্দুল করিম, প্রভাষক ইতিহাস, হাট রামচন্দ্রপুর ডিগ্রি কলেজ, পাবনা, রাজশাহী। শিক্ষার্থীবৃন্দ, আজকের আমার আলোচ্য বিষয় গ্র্যান্ট অফ দেওয়ানি 1765, অর্থাৎ বাংলায় ইংরেজদের দেওয়ানি লাভের পটভূমি। শিক্ষার্থীবৃন্দ, ডিগ্রি সেকেন্ড ইয়ারের চতুর্থ পত্র আমি আলোচনা করছি। আর চতুর্থ পত্রের প্রথম অধ্যায় হলো তোমার এই 1765 সালে ইংরেজদের দেওয়ানি লাভের পটভূমি। তারই ধারাবাহিকতায় আমি আজকে এই আলোচনা করছি। শিক্ষার্থীবৃন্দ, দেওয়ানি লাভটা মূলত কি? দেওয়ানি লাভ হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব অধিকার লাভ করা, রাজস্ব আদায়ের অধিকার লাভ করা। অর্থাৎ এই ইংরেজ কোম্পানিকে এই রাজস্ব আদায়ের অধিকার বা দেওয়ানি লাভ করতে গিয়ে তাদেরকে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়েছে। আমি সেই ধাপগুলো এখন আলোচনা করছি। শিক্ষার্থীবৃন্দ, দেখো, প্রথম ধাপ ছিল মুঘল আমলে ইংরেজদের আগমন। অর্থাৎ এই মুঘলরা যখন ভারতবর্ষ শাসন করছেন, ঠিক সেই সময় ইংরেজরা ব্যবসার উদ্দেশ্যে সুদূর ইংল্যান্ড থেকে ভারতবর্ষে আসে এবং তারা হরিহরপুরে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন এবং পরে হুগলি, পাটনা এবং কাশিমবাজারে তারা বাণিজ্য কুঠি নির্মাণ করেছিলেন। 1651 খ্রিস্টাব্দে বাংলার সুবাদার সুজাউদ্দিনের আমলে তারা বাংলায় বাৎসরিক 3000 টাকা খাজনা দেওয়ার সত্ত্বে বাণিজ্য করার অধিকার লাভ করেছিলেন। পরবর্তীতে মুঘল সম্রাটের সুবেদার শায়েস্তা খানের আমলে বাংলায় তারা বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার অনুমতি লাভ করেছিলেন এবং সম্রাট আওরঙ্গজেব স্বয়ং নিজেই 1680 খ্রিস্টাব্দে পণ্যদ্রব্যের উপর শতকরা 2 টাকা এবং জিজিয়া কর হিসাবে শতকরা 1.5 টাকা নির্ধারণ করে সাম্রাজ্যের সর্বত্র ব্যবসা বাণিজ্য করার অনুমতি প্রদান করেছিলেন ইংরেজদেরকে। এটা ছিল মুঘল আমলে ইংরেজদের আগমন এবং তারা কুঠি নির্মাণের এবং ব্যবসা বাণিজ্য করার অংশ বিশেষ। দ্বিতীয়ত ছিল ইঙ্গ মুঘল সংঘর্ষ। শিক্ষার্থীবৃন্দ, যখন ইংরেজরা বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার অনুমতি লাভ করলেন, ঠিক তখন কোম্পানি ছাড়াও তার যে কর্মচারী ছিল তারাও বাণিজ্য শুরু করলে গোলযোগের সৃষ্টি হয় এবং এই গোলযোগের ভিত্তিতে তারা হুগলি আক্রমণ করে। মুঘল সুবেদার শায়েস্তা খান তার আওতাভুক্ত যত ইংরেজ কুঠি ছিল সেগুলা তিনি দখল করেন এবং হুগলি থেকে ইংরেজদেরকে বিতরণ করলে তারা মুঘল সম্রাটের মাধ্যমে সুলতানটিতে তারা আশ্রয় গ্রহণ করেন। পরবর্তীতে 1 বছর পরে ক্যাপ্টেন উইলিয়াম হিড সরাসরি ইংল্যান্ড থেকে একটি নৌবহর নিয়ে ভারতবর্ষে আসেন এবং চট্টগ্রাম আক্রমণ করলে ইঙ্গ এবং মুঘল সংঘর্ষ বাধে এবং উইলিয়াম হিড এই সংঘর্ষে মুঘলদের কাছে পরাজিত হলে ইংরেজদের অস্তিত্ব টিকে থাকা সংকটপূর্ণ হয় এবং পরবর্তীতে কলকাতার যে ইংরেজ কর্তৃপক্ষ
স্বয়ং আওরঙ্গজেবের সাথে একটা চুক্তি সম্পাদনের মাধ্যমে ভারতবর্ষে তারা ব্যবসা বাণিজ্য করার পুনরায় অনুমতি লাভ করেন। এটা ছিল ইঙ্গ মুঘল সংঘর্ষ। ইংরেজদের জমিদারি লাভ, অর্থাৎ ইংরেজরা যখন সুতান্তিতে তারা কুটি নির্মাণের অনুমতি পেলেন এবং তার সুরক্ষার দায়িত্ব পেয়েছিলেন 1696 খ্রিস্টাব্দে। এর 2 বছর পর 1698 খ্রিস্টাব্দে মাত্র 1200 টাকা রাজস্ব প্রদানের অঙ্গীকার করে তারা হুগলি, পাটনা এবং কলকাতার জমিদারি লাভ করেন। ইংরেজদের এই জমিদারি লাভটাই ছিল তাদের শাসন কার্য প্রশস্ত করার একটা উল্লেখযোগ্য দিক, এবং পরবর্তীতে 1700 খ্রিস্টাব্দে তারা কলকাতায় একটা দুর্গ নির্মাণ করেছিলেন এবং তদনন্তর ইংল্যান্ডের রাজা 3য় উইলিয়ামের নাম অনুসারে সেই দুর্গের নামকরণ করেছিলেন ফোর্ট উইলিয়াম দুর্গ। এটা ইংরেজদের জমিদারি লাভ, অর্থাৎ ইংরেজরা জমিদারি লাভ করেছিলেন এই মুঘল সম্রাটদের আমলে। এরপরে ছিল চতুর্থ খরকশিয়ারের ফরমান লাভ। বাহাদুর শাহের অর্থাৎ 1713 খ্রিস্টাব্দে গৃহযুদ্ধের মাধ্যমে বাহাদুর শাহের যে নাতি ছিলেন খরকশিয়ার, সে দিল্লি সিংহাসনে আরোহণ করেছিলেন এবং 1714 সালে ইংরেজদের দূত হিসাবে জন সারমান নামক এক জনক ব্যক্তি তিনি মুঘল দরবারে উপস্থিত হয়েছিলেন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে, এবং এই মুঘল সম্রাট খরকশিয়ার এই দূতের কথায় অর্থাৎ সন্তুষ্ট হয়ে বা ইংরেজদের কথায় সন্তুষ্ট হয়ে তিনি বাংলা, মাদ্রাজ এবং বোম্বাইয়ে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার অনুমতি প্রদান করেছিলেন ইংরেজদেরকে। তাছাড়াও বাংলায় মাত্র বাৎসরিক 3000 টাকা খাজনার বিনিময়ে বাংলায় একচেটিয়া বাণিজ্য করারও অধিকার প্রদান করেছিলেন। শিক্ষার্থীবৃন্দ, ঐতিহাসিক এই বাণিজ্য করার সনদকে অর্থাৎ এই ফরমানকে ঐতিহাসিক সনদ বলে আখ্যায়িত করেছিলেন। অর্থাৎ আমরা ইতিহাসে ইংরেজদের যে ব্যবসা বাণিজ্য করার অর্থাৎ বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করার যে অনুমতির কথা পাই, সেটা খরকশিয়ারের ফরমান দ্বারাই তারা এই সনদটি লাভ করেছিলেন 1717 খ্রিস্টাব্দে। এরপরে মুর্শিদ কুলি খানের নীতি। মুর্শিদ কুলি খান অর্থাৎ খরকশিয়ারের আমলে বাংলার সুবেদার ছিলেন এই মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান ইংরেজ বিদেশিদের প্রাধান্য পছন্দ করতেন না। তাছাড়া মুর্শিদ কুলি খান সুবেদার থাকা অবস্থায় তিনি বাংলায় বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করতে ইংরেজদেরকে দেননি। তিনি অন্যান্য জাতির মতো ইংরেজদেরকেও শুল্ক প্রদান করে ব্যবসা বাণিজ্য করার অনুমতি প্রদান করেছিলেন। তাছাড়া শাসন কার্যে তিনি ইংরেজদের পরিবর্তে হিন্দুদেরকে বেশি নিয়োগদান করেছিলেন এবং শাসন থেকে শুরু করে রাজস্ব আদায়ের ব্যাপারে মুর্শিদ কুলি খান হিন্দুদেরকে বেশি বিশ্বস্ত মনে করতেন এবং তাদেরকে নিয়োগ দিয়েছিলেন। এরপরে আলীবর্দী খানের নীতি। আলীবর্দী খানের আমলেও তিনি মুর্শিদ খানের নীতি অনুসরণ করে তিনি ইংরেজদের প্রাধান্য বেশি পছন্দ করতেন না এবং শাসন কার্যে ইংরেজদের পরিবর্তে হিন্দুদেরকে বেশি নিয়োগদান করেছিলেন এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে হিন্দুদেরকে তিনি নিয়োগদান করেছিলেন। এরপরে নবাব সিরাজদৌল্লাও বাংলার যখন নবাব হয়েছিলেন তখন তিনি ইংরেজদের পরিবর্তে হিন্দুদেরকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসি আমরা পলাশীর যুদ্ধে। অর্থাৎ এগুলো ইংরেজদের দেওয়ানি লাভের এক একটা ধাপ বা দেওয়ানি লাভ যে করেছিলেন, এই সকল বাধা অতিক্রম করেই তাদেরকে দেওয়ানি লাভ করতে হয়েছিল। এখন আমরা আলোচনা করব পলাশীর যুদ্ধ, অর্থাৎ এই দেওয়ানি লাভেরই একটা ধাপ। শিক্ষার্থীবৃন্দ, আলীবর্দী খানের মৃত্যুর পর
নবাব সিরাজউদ্দৌলা বাংলা সিংহাসনে আরোহণ করেছিলেন। কিন্তু নবাব সিরাজউদ্দৌলা যখন বাংলা সিংহাসনে আরোহণ করেন তখন তার আত্মীয় স্বজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন এবং সেই ষড়যন্ত্রে ইংরেজরাও যোগদান করেছিলেন এবং ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে উপঢৌকন প্রেরণ সম্মাননা স্বরূপ উপঢৌকন প্রেরণ থেকেও তারা বিরত ছিলেন এবং নবাব সিরাজউদ্দৌলার নির্দেশ অমান্য করে তারা কুটি নির্মাণ করতে থাকেন। এরপরে বক্সারের যুদ্ধ। শিক্ষার্থীবৃন্দু, পলাশীর যুদ্ধে ইংরেজরা জয়লাভের পর নবাবের স্থলে মীর জাফরকে সিংহাসনে বসাইছিলেন, কিন্তু মীর জাফর ইংরেজদের অর্থ প্রদান করতে ব্যর্থ হওয়ায় তাকে হটিয়ে তার জামাতা মীর কাসেমকে সিংহাসনে বসিয়েছিলেন। কিন্তু মীর কাসেম সিংহাসনে বসে তিনি উপলব্ধি করেছিলেন যে যেহেতু মীর জাফর অর্থের অভাবে বা অর্থ প্রদানে ব্যর্থ হয় তাকে সিংহাসনচ্যুত করা হয়েছিল, সেহেতু তিনি মীর কাসেম ইংরেজদের দেনা পাওনা মিটিয়ে দিয়েছিলেন এবং তিনি ইংরেজদের হাতে ক্রিয়ানক হয়ে শাসন কার্য পরিচালনা করতে রাজি ছিলেন না। তাই তিনি তার ভিত্তিকে মজবুত করার জন্য তিনি তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেছিলেন এবং ফরাসি সৈন্যদের আদলে তার সৈন্যবাহিনীকে প্রশিক্ষিত করে তুলেছিলেন এবং তিনি মুঙ্গেরে একটা অস্ত্র ভাণ্ডারও গড়ে তুলেছিলেন এবং তিনি ভবিষ্যতে ইংরেজদের সাথে তার যে যুদ্ধ সংগঠিত হতে পারে সেই আশঙ্কায় তিনি অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির সম্রাট শাহ আলমের সাথে একটা চুক্তিবদ্ধ করেছিলেন তাকে সহযোগিতা করার জন্য। কিন্তু শেষ পরিণতি 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই যুদ্ধে ত্রিমুখী যে শক্তি মীর কাসেমের তারা সম্মিলিতভাবে পরাজিত হয়েছিলেন ইংরেজদের কাছে। ইংরেজদের এই বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে তাদের পথ আরো প্রশস্ত হয়ে যায় ভারতবর্ষে আধিপত্য বিস্তারে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আসি ক্লাইভের বিচক্ষণতার দিকে। পলাশীর যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ জয়লাভের পরেও ক্লাইভ বা ইংরেজ কর্তৃপক্ষ সরাসরি রাষ্ট্র ক্ষমতা বা রাজ্য ক্ষমতা হাতে না নিয়ে তিনি এখানে কৌশল অবলম্বন করেছিলেন যে সুদূর ইংল্যান্ড থেকে এসে ভারতবর্ষে শাসন করা সম্ভব না। তাছাড়া ভারতবর্ষের আইন কানুন সম্বন্ধে তারা অনভিজ্ঞ ছিল। তাছাড়া বড় ফ্যাক্টর ছিল যে ভারতবর্ষের ভাষা। সর্বোপরি ইংরেজ কর্তৃপক্ষ তাদের অর্থাৎ ভারতবর্ষীয় ক্ষমতা দখল করলে বা গ্রহণ করলে ইংরেজ কর্তৃপক্ষ তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করবে। সেই সকল দিক থেকে লর্ড ক্লাইভ অর্থাৎ তিনি এখানে শাসন কার্যে ধরি মাছ নাসুই পানি এইরকম একটা নীতি অনুসরণ করে বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন। এরপরে আসি ক্ষমতার ভাগাভাগি। এগুলো ছিল এক একটা ধাপ, অর্থাৎ এই দেওয়ানি লাভের ক্ষমতার ভাগাভাগি। পলাশীর যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ জয়লাভের পরেও ইংরেজরা প্রকৃত ক্ষমতা না গ্রহণ করে দিল্লি সম্রাটের সার্বভৌমত্ব মেনে নিয়েছিলেন এবং বাংলার নবাবের সাথে ক্ষমতা ভাগাভাগি করে নিয়েছিলেন, যাতে তাদের ব্যবসা বাণিজ্য অর্থাৎ বাণিজ্যের অন্তরালে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি থাকে এবং সেখান থেকে মুনাফা অর্জন করে তারা লাভবান হয়। সেই কৌশল তারা অবলম্বন করেছিলেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা ভূমিকায় অর্থাৎ আলোচ্য বিষয়ে যেই টপিকটা আমাদের ছিল অর্থাৎ বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ, এই দেওয়ানি লাভটা তারা কিভাবে করল, অর্থাৎ পলাশীর যুদ্ধ
বক্সারের যুদ্ধের পরে যখন দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত এবং আর্থিক দিক দিয়ে অত্যন্ত দুর্বল, ঠিক সেই সময় লর্ড ক্লাইভ ইংল্যান্ড থেকে সরাসরি এসে প্রচুর অর্থ নিয়ে দিল্লির দরবারে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছে উপস্থিত হলেন। অর্থ কষ্টে নিপীড়িত দিল্লির দরবারে উপস্থিত হলেন এবং সেই অর্থ মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে প্রদান করলেন। অর্থ কষ্টে নিপতিত সম্রাট তার অর্থ পেয়ে খুশি হলেন এবং এই ক্লাইভের শর্ত তিনি মেনে নিয়েছিলেন। ক্লাইভের শর্ত কি ছিল? শর্ত ছিল যে বাৎসরিক 26 লক্ষ টাকার রাজস্বের বিনিময়ে বাৎসরিক 26 লক্ষ টাকা রাজস্ব মোগল সম্রাটকে বাংলা সভা হইতে প্রদান করা হবে, আর এই অর্থপ্রাপ্তির গ্যারান্টি থাকবে কোম্পানির হাতে। বিনিময়ে দিল্লির সম্রাট ইংরেজদেরকে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ান নিযুক্ত করবেন। দিল্লির সম্রাট ক্লাইভের এই প্রস্তাবে রাজি হলেন এবং কোম্পানির পক্ষে ক্লাইভ এবং সম্রাট 1765 সালের 12 আগস্ট এলাহাবাদে একটা চুক্তি সম্পাদন হয়েছিল, সেটাই ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ দেওয়ানি লাভের যে পটভূমি আলোচনা করলাম এবং পরিশেষে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ অর্থাৎ 1765 খ্রিস্টাব্দের দেওয়ানি লাভ সম্পর্কে আলোচনা করলাম। শিক্ষার্থীবৃন্দ, পরিশেষে বলা যায় যে মুঘল আমলে বাণিজ্য সূত্র ধরে ভারতবর্ষে যদিও এই ইংরেজরা এসেছিল, কিন্তু পলাশীর যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মাধ্যমে তারা সকল বাধা অতিক্রম করে 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করে তারা অঘোষিত সরকারের ভূমিকায় অবতীর্ণ হন এবং দেশীয় শাসকগণ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং ইংরেজদের ভিত মজবুত হয়। শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমার আজকের আলোচনা শেষ করলাম। খোদা হাফেজ।